পাঠান। তো সেরকম একটি ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। আমরা সেই ঘটনাটি বলবো। ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই তার জানাজার নামাজ ইয়ারের শুভেচ্ছা। আমরা চলে যাব ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে, এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম, এটা একটা মানে ব্যাপার আছে কিন্তু মাসুমের সিলেক্টেড মানে অর্ডারগুলো। সো আমি খুবই মানে আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাই। আমি দিলওয়ার রশিদ ঝন্তি, এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আচ্ছা, তো আমার প্রথম ঘটনাটা আমার মেজো ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজো ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন মানে ধানের ব্যবসা করে। তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে, মানে ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে সে তারা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা ঘটতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা বারবার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে আর বলতেছে কি বল তুই তাড়াতাড়ি আয়। তো বলতেছে আমার সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আমি আসতেছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, ওখান থেকে মানে গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে মানে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে, এবং মানে ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করতেছে। তো এটা দেখে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা মানে এখানে কেউ আসার সম্ভাবনা নেই, আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক। তারপর সে ভয় পেয়ে এখন কি করে বুঝতেছে না, এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ড একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখতেছে বাচ্চাটা উনি কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি ওই সাইকেলটা ফেলে দিয়ে মানে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে। তো যাওয়ার পরে তাকে বলতেছে, তার ফ্রেন্ডও এদিকে ইতিমধ্যে চলে আসছেন। তো বলতে কি হয়েছে? তো বলতেছে যে এই তো একটা এখানে বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো আসে দেখে যে ওখানে কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। তো তারপরে খুব ভয় পাইছে। তারপরে ওখান থেকে বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দোয়া দৌড় করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবাই, মানে খুব জোরে চিল্লায় উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি ব্যাপার। তো মানে ভাইদের রুমে আসলাম, এসে যেটা দেখলাম যে ভাই এবং ভাবি দুইজন ভয়ে কাঁপতেছে, প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠকঠক করে কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছি। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু দোয়াদত করে সাব্যস্ত অনেক ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, যে সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্নে দেখতেছে এরকম, যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে গেলি না, তুই দৌড়ে আসলি কেন, এরকম তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখে যে হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তাকে হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে, এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে ভাবিকে ডাকতেছে যে ওঠো তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখছে যে হ্যাঁ, ভাবিও চাক্ষুষ দেখছে যে একটা মহিলা তার এরকম, এবং ফেসটা এরকম মনে নাই, কিন্তু দেখতেছে একটা মহিলা টাইপের। এবং তখনই ভাবি চিৎকার করে উঠছে, আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি মানে বাবা ইয়ে করার পরে, দোয়া দরুদ করার পরে তারা সাব্যস্ত হয়েছে। এটা হওয়ার পরে ঘটনা যেটা, তারপরে দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিছে, এবং তারপর আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার 1 বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই মানে আমার ভাতিজি
উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে এবং সে চিল্লাই উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে জবাই করলো, এরকম চিল্লাফাল্লা করতেছে। তখন সবাই আমরা গেলাম এবং দেখলাম যে বাচ্চাটার মুখ পুরাটা কালো এবং পুরো শরীর পুরো শক্তের মতো হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দরুদ করে প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাচিল্লি, অনেক অবস্থা চেঞ্জ ছিল না মানে আমার ভাতিজে। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার কোনো ওইরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে আগের দিন যে সময়টুকু হয়েছে পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম চিল্লে আমার ভাতিজে শুরু করছে, এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে। যাওয়ার পরে দেখে যে হ্যাঁ তারও তখন ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। This track was downloaded from FusionBD.com. তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন হলো যে তখন মনে হলো যে না আমার এর সাথে কোনো একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন হুজুর যেটা বললো আর কি যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাতিজা, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাইয়ের সাথে যখন তাবিজ দেওয়া হয়েছে আমার ভাইকে, তখন এর আগে আর কি ক্ষতি করার জন্য আমার অনেকদিন ধরে কিছু করতে পারেনি আমার ভাইকে, এবং তার কারণে তার মেয়েকে ধরছে, এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে আমার ভাতিজি ওইরকম সমস্যা হয়, এবং হয়তো বা বেশি দিন সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা বলছে। তারপরে আমরা অবাক হইলাম এটা যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না, সে কেন জানি বলতে পারলো যে না এটা তার সাথে তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে এবং আমাদের বাসায় এসে বা পুরো বাড়িটা মানে দোয়া দরুদ করে ইয়ে করে দেওয়ার পরে তারপর থেকে আর ওরকম কোনো সমস্যা হয়নি। আর সেই ঘটনাটি হচ্ছে, যিনি লিখেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি মরিচপুরান, আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার। আমি নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকাল 5টার দিকে বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল, কিছুদিন আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল, কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা, তাছাড়া গ্রামে রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি, তাছাড়া গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় তেমন কোনো ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটির নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে, তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশপাতার সরসর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল লাইটের আলোতে, ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে, তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি, এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলে সেন্স ফিরে এসে দেখি যে আমি বিছানায় শুয়েছি। আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ, তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। মামাকে রিক্সাওয়ালার কথা বলতেই বলল সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজনের নামাজ পড়তে গিয়ে আমাকে বাঁশঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখেছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাঁশ বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার
সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি আর কেনই বা আমার সাথে এমন ঘটলো, আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। নামটি তার নামটি হচ্ছে রনি এবং রনি এই ঘটনাটি লিখেছেন। তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই, প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে, বনানী সংসপ্তক লেন। আচ্ছা, এখানে এসেছি, আমি বনানী এখানে থাকি। আচ্ছা, তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আমার শখ ছিল মাছ ধরা এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেকটা নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে। শুকনোর সময় সেখানে ছেলেরা খেলাধুলা করে এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। আচ্ছা, তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকে একটি 2 হাত লম্বা একটা গজাল মাছ ধরি। সেই লোভী হয়তো প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়ে পড়েছিলাম, তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম ওই দিন। রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট ও একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বোয়াল মাছ ধরি। তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই, শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছই নেই। এমনকি রাসেল ভাই, সেখানে পানিও একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল এবং শব্দ পেয়েছি তাতে পানি অনেকটা ঘোলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। আচ্ছা, যাই হোক, আমি ঘুরিয়ে অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি সেই শব্দটা আবারও শুনতে পাই ঠিক তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবারও ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা, তো আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি 2-2বার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই এবং আমার খুব কাছে থাকাতে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। আচ্ছা, তো আমি ফিরে তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সেই মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালায়। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবারও এখানে আসবে, যেহেতু আমি অনেকবারই শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবারও সেখানে আসে এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবার দৌড় দেয় এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি মাছটি দৌড় দিয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে এবং ঠিক তেঁতুল গাছের নিচে। আচ্ছা, তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়, এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক অর্থে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখে যায় উপরের দিকে এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শাড়ি পরা একটা লোক বসে আছে। তার ফেজ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই এবং তখন আমি মনে মনে দোয়া পড়তে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পিছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার একটা মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই। যাই হোক, কোনো সমস্যা আমার হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বলল যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল আমি আগেই বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বোয়াল মাছ পেয়েছিলাম। সেই ব্যাগটা আমি আম্মুর হাতে তুলে দিই যে এটা রাখো। আম্মু ব্যাগটা হাতে নিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই।
তো আমি বললাম কেন, এখানে তো তিনটা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বল মাছ। তো বললো যে কিছু নেই, আমাকে দেখালো, কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, বুঝতে পেরেছি যে ওখানে কিছু ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম, ওই দিন আমি আম্মুর সাথে ঘুমাই যেন পরবর্তীতে কোনো ভয় না পাই। আসল ভাই, আমার যখন ঘুম আসছিল চোখে, তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো ভালো হচ্ছে না। পরে আমার হুজুরে ওষুধ পানি পড়া দিল এবং একটি তাবিজ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে যে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল, সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচেই 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায়। এবং সেই মেয়েটি তখন ক্লাস 4-এ পড়ে। কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয়, তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেব। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দিবি, কি কারণে? কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড়ও দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে। এবং তার কিছুক্ষণ পরই সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তারা নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে, এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলবে, এরকম একটা কথা বলছিল। এবং আমাদের মসজিদের যে হুজুর ছিল, সেও পরে সেখানে যায় এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সাদা শাড়ি পরা যে তেঁতুল গাছের যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসেই তেঁতুল খেত। এ হচ্ছে আমার ঘটনা। আফজল ভাই, আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে এসেছেন? সে হঠাৎ করে ওই একটা ওখান থেকে মাছ ধরছে, মানে নদীতে, ওখান থেকে মাছ ধরে সে মাছটা খাওয়া শুরু করছে। তার আম্মু এসে মানে ডাকতেছেন যে তানিম কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আন্টি, ও তো। ধন্যবাদ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়ায়, আমি থাকি ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্যারের সঙ্গে। উনি, আমরা একদিন সকালবেলা খবর পাই, মানে শুনি, স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যাই সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানের সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরল, সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের যিনি স্ত্রী, তিনি বললেন যে উনি তো রাতের বেলা ইসলামী জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে, তারপরে তার কোনো খোঁজ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো স্যার যেটা শোনালেন আমাদেরকে, যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা, এবং সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল। স্যার নিজেও বলার সময় খুব ভয় পাচ্ছিলেন। যখন ইসলামী জলসা শেষ হয়, তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাড়ি ফিরবেন, কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না, সো একাই রওনা দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মেইন রোডে গাড়ি ঘোড়া থাকে না। তো স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাব। আচ্ছা। তো উনি, তার হাতে ছিল একটা টর্চ, পেন্সিল ব্যাটারির, যেটা তখন চলতো, এখন সেটা নাই, ছোট টর্চ, অল্প আলো হয়। তো এই টর্চ নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায়, অর্ধেকের বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে এলাকায়, একটা নাম করা জঙ্গল, ওই জঙ্গলের কাছে আসেন, তখন একটা কান্নার শব্দ, বাচ্চা কোনো মেয়ে কাঁদছে, এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইট দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপর হয়ে গঙ্গানের মতো করে কাঁদছে। তিনি জিজ্ঞেস করেন, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মাথাটা উঠায়, হাঁটু থেকে মাথাটা উপরে উঠায়, এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন, এবং ফোকাস করা মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয়, এই মেয়েটা সামনের দিকটাও ঠিক তেমনই, চোখ, মুখ, নাক, এমনকি কান কিচ্ছু নেই, উল্টা করা পাতিলের মতো গোল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, ওখান থেকে দৌড় দেন। দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায় এক সময়।
তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাব। সেখানে মেইন রোডে উঠলে এখন হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে। এটা মানে মনে করার পর স্যার ওই ওখানে গেলেন, যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে ওই মেইন রোডে হিন্দু পাড়ার কাছে। তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সয়ে আসলো, তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটা কাছে আসতেই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বলল আমি একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না। এটার হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন, সামনের দিকটাও তেমন, এরকম মানে গোলাকার একটা অদ্ভুত, যেটা ভয় পাবার মতো, এরকম আমি দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং তার আরো কষ্ট হয়েছে চেহারাটা, তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটা মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, শুধু চারপাশেই গোল। স্যার তখন ওখানে দাঁড়ানোর সাহস পান নাই, ধানের জমির মধ্যে দিয়ে তিনি মানে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি ঠিক স্কুলটার কাছে গিয়ে ওঠেন। তিনি যখন ওখানে একটু হাঁপাচ্ছেন, হাঁটুতে হাত দিয়ে একটু হাঁপাচ্ছেন, একটু মানে স্কুলের কাছে আসা একটু ভয় কমে গেছে, তার কাছাকাছি চলে আসে, তিনি হাঁপাচ্ছেন। তখন দেখেন যে নাইট গার্ড, এলাকার যে নাইট গার্ডটা তার কাছে আসছে। স্যার যেটা বলেছিলেন যে তার স্পষ্ট মনে নেই যে নাইট গার্ডের হাতে একটা আলোক উৎস ছিল, সেটা কিসের, হ্যারিকেন না টর্চ, এটা তার মনে নেই, তবে এটা শিওর যে একটা আলোর উৎস সেখানে ছিল। তো নাইট গার্ডটার হাতে যেটা আলো ছিল তার চেহারাটা দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এটাই হয়, যার হাতে আলো থাকে অন্ধকারে তার চেহারাটা দেখা যায় না। তো স্যারকে সে বলে স্যার আপনি এত রাত্রে এখানে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, বিমর্ষ দেখাচ্ছে। তখন বলে যে তুমি বিশ্বাস করবে না, আমি এমন দুইটা জিনিস দেখে আসছি, দুইটা লোককে, একটা মেয়েকে একটা মধ্যবয়স্ক লোককে, যাদের মাথা এরকম গোল, ওরকম বর্ণনা দিলেন যে চতুর্পাশেই গোল, নাক মুখ কান কিচ্ছু নেই, অদ্ভুত। আমি ভয় পেয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি আন্দাজও করতে পারবো না কেমন এটা। তখন ঠিক ওই মুহূর্তেই তার হাতের যে আলোক উৎসটা ছিল নাইট গার্ডের হাতের, সে তখন তার মুখের কাছে এইভাবে ধরার পর সে বলে স্যার দেখেন তো এরকম কিনা। তখন দেখা গেল যে তারও মুখমণ্ডল একই রকম। তখন তো স্যার প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর উনি মানে আর সেন্স ধরে রাখতে পারেন নাই, তার সেন্সলেস হয়ে যায়। তিনি তখন হচ্ছে তারপর তিনি আর বলতে পারেন না, আমরা তাকে তার পরবর্তীতে অবস্থায় পাই আর কি। আচ্ছা ভাই, এটা আমার ঘটনা। মোর্শেদ খিলগা থেকে এসেছি। ওকে, শুরুতে আপনাকে অভিনন্দন। ওকে, আমি যে ঘটনাটা বলছি সেটা আমাদের বাসার পাশে ঘটা। আমাদের পাশের বাড়ির পিছনে অনেকগুলা টিনের ঘর আছে যেগুলা ভাড়া দেওয়া থাকে। সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা মহিলা এবং তার হাজবেন্ড সহ থাকতো। আর মহিলাটা প্রেগনেন্ট ছিল। এখন মহিলাটা একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে কেউ একজন বলছে যে তুমি তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। এখন মহিলাটা স্বপ্নে না বলে, আর এরপর আর কি স্বপ্নের মধ্যে থাকে আবার বলে যে আমি তো তোমার বাচ্চাটাকে নিয়ে যাব, তুমি রাখতে পারবে না, নিয়ে যাব। যাই হোক, তখন স্বপ্ন ভেঙে যায়। আর এরপর সে আর ঘটনাটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরের ঘটনা, একদিন তার হাজবেন্ড রাতে বাসায় ছিল না, সে একা ছিল বাসায়। রাত 2-2:30টার দিকে সে বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। আমি বলে রাখি যে তাদের রুম থেকে বাথরুমটা একটু দূরে ছিল। এখন সেই রুম থেকে বের হয়ে যখনই একটু সামনে গেল, তখনই সে ফিল করলো যে পিছন থেকে কেউ একজন তার উপর লাফ দিছে। আর তখনই সে সেন্সলেস হয়ে যায়। এরপর যখন সেন্স ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, মানে সকালবেলা যখন তাকে পায় তার হাজবেন্ড বললো যে কেউ একজন তার উপর লাফ দিয়ে তাকে ধরছে এবং তার সারা শরীরে লোমের মতো ছিল। আচ্ছা আচ্ছা। আর সেদিনই বিকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে তার যে বাচ্চাটা ছিল, বেবিটা মারা গেছে। এর কিছুদিন পরের ঘটনা আমি বলছি, যেটা আমাদের পাশের বাসার ঘটনা। এটা আমাদের ছাদে ঘটা আমার সাথে। একদিন দুপুরবেলা আমি ছাদ থেকে আর কি বাথরুমে গোসল করে বের হয়েছি। বের হওয়ার পর জাস্ট কিছু স্টেপ সামনে যাব, তখনই ফিল করি যে কেউ একজন লাফ দিছে। ছাদে কেউ ছিল না, লাফ দিছে। আর ভাই জানেন যে ছাদের উপর কেউ লাফ দিলে একটা আওয়াজ হয়, আর সেটা টাইপের একটা আওয়াজ হয়। হ্যাঁ, ধূপ টাইপের একটা আওয়াজ হয়। সেটা আমি পুরো ফিল করতে পারি, বাট ওইখানে কেউ ছিল না। তখন আমি দৌড়ে রুমে চলে যাই। ঘটনা এখানে শেষ নয়, এই যে এটাকে আরেকজন দেখছে, সেটা হলো আমাদের দুতলা যে ভাড়াটিয়া থাকতো সোহেল ভাই। সে একদিন আর কি সে একদিন মানে বাসায় একা ছিল, তার বাসায় কেউ ছিল না, একা ঘুমাচ্ছে, তার রুমে লাইট বন্ধ। এখন তার রুমে লাইট বন্ধ, কিন্তু বারান্দায় একটা ডিম লাইট ছিল। সো মানে সে শুয়ে আছে, বাট চোখটা তার খোলা। এখন হঠাৎ করে খেয়াল করলো যে কেউ একজন তার যে দরজাটা ভিড়ানো ছিল সেটা আস্তে আস্তে খুলছে।
এখন খুলতেছে, সে তাকিয়ে আছে, মানে এমন সময় দেখলো যে একজন যে ঘরের ভিতরে ঢুকতেছে 6 ফিটের মতো লম্বা, তার সারা শরীরে লোম, এবং হাঁটতে হাঁটতে তার রুমের প্রায় তার বিছানার কাছে চলে আসছে। এমন সময় আর কি সে বেড সুইচটা অন করলো এবং লাইট জ্বালার পর দেখলো সব ভ্যানিশ, কিছু নাই রুমের মধ্যে। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং ইন দ্য মিন টাইম, বিরতির মাঝখানের সময়টুকুতে যারা আমাদের SMS করতে চান তারা। হ্যালো এভরিওয়ান, হ্যালো রাসেল ভাই, আমার নাম তাইবা হক শিফা। আমি পুরান ঢাকা চকবাজার এলাকায় থাকি। আমি এসএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। আমার যে ঘটনাটি রাসেল ভাই, সেটা আমার খালামণির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাসায়। আমার নানুর বাসাটা পুরান ঢাকায়। আমি জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না, বলে রাখা ভালো। বাসাটা একটু হন্টেড। বাসাতে অনেকে অনেক কিছু ফিল করে। রাতের বেলা প্রায় মনে হয় যেন কেউ নুপুর পরে হাঁটা চলা করে। অনেক অনেক রকমের মানে একটা সাউন্ড হয়। সাউন্ডটি এমন যেন কাছে ডাকে, মানে খুবই সফট সাউন্ডটি। কিছু মুরব্বীরা বলে থাকেন যে বাসাতে দুটি মহিলা হাঁটা চলা করে, বাসার সিঁড়ি দিয়ে উঠানামা করে, এবং তাদের একজন সাদা সালোয়ার কামিজ পরানো থাকে ও একজন লাল রঙের শাড়ি পরা থাকে। তারা কে এবং কি চায় তা এখনো কেউ ব্যাপারটা বুঝে পায়নি আসলে ভাই। তো একদিন আমার খালামণি বিয়ের কয়েক সপ্তাহ পর তিনি তার মার বাড়ি বেড়াতে আসেন, মানে আমার নানুর বাসায়। বলে রাখি রাসেল ভাই, আমার যে জুলি খালা তিনি খুবই সুন্দর, তার মাথায় খুব ঘন কালো লম্বা চুল। তো সেদিন মাগরিব নামাজ পড়ার জন্য, মানে মাগরিবের নামাজ পড়বে, তো পড়ার আগে তিনি উজু করতে যান বাথরুমে। উজু করার মানে শেষ হওয়ার পর জুলি খালা বাথরুম থেকে মানে বের হয়ে আসার পথে হঠাৎ তিনি দেখতে পান যে এক লাল শাড়ি পরা, মানে সেই মহিলাটা, লম্বা এক মহিলা তার দিকে তাকিয়ে তার সামনে হেঁটে আসছিল। এবং সেই নুপুরের সাউন্ডটি রাসেল ভাই, মহিলার সামনে থেকে মানে খুব সুন্দর ভাবে বয়ে আসতেছিল। নুপুরের শব্দ শুনতে পেয়ে খালামণি এক পর্যায়ে সেই মহিলার পায়ের দিকে লক্ষ্য করে দেখতে পান যে পা দুটো ছিল রাসেল ভাই উল্টো, ও লাগছিল যেন একটি কঙ্কালের পা, কঙ্কালের পায়ের মতো লাগছিল, মানে হাড় এরকম খুব মানে কেমন নোংরা টাইপের কালো কালো লাগতেছিল, যেন কোনো চামড়া নেই পাতে, শুধু হাড় এরকম। খালামণি যেভাবে আমাদের বর্ণনা দিল তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না রাসেল ভাই, শুধু লাগছিল একটা কালো ডার্ক একটা ফেস ওনার সামনে খুব দ্রুত এগোচ্ছিল, এবং তিনি খুব অদ্ভুত একটা পচা গন্ধ পাচ্ছিলেন রাসেল ভাই। তো ঘটনাস্থলে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি এই ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে জানান। এখন তিনি ভালো আছেন, তার কোনো ক্ষতি হয় নাই। তবে ঘটনা 3-4 দিন পর রাসেল ভাই, খালামণি ঘুমে থাকার অবস্থায় তার কানে লাগছিল কি যেন মহিলার কণ্ঠে তার নাম ধরে ডাকছে। বলে রাখি রাসেল ভাই, রিসেন্টলি আমার বড় খালা মারা যাওয়ার পর তাদের আনাগোনা মানে আরো বেড়ে যায়, তাদের উপস্থিতি আরো বেড়ে যায়। মানে কি চায় রাসেল ভাই, এখনো আমরা কেউ মামারা অনেকে মানে হুজুর দিয়ে বাসায় অনেক মিলাদ পড়ানো হয়, তাও রাসেল ভাই ওনারা এখনো উপস্থিত আছে বাসায়। বাসার প্রত্যেকটা কাজের বুয়ারাও সেই দুইজনকে দেখেছে, তাদের হাঁটা এমন যেন ভাসছে, যেন একটা মানুষ হাঁটলে যেমন উঁচু নিচু হয়, কিন্তু ওদের হাঁটটা যেমন যেন ভেসে যাচ্ছে বাতাসে, এরকম একটা লাগে। সেই দুইটি মহিলা এখনো আমার নানু বাসায় আছে রাসেল ভাই, এখনো রাতের বেলা নুপুরের শব্দ শোনা যায়, নিশি রাতের বেলা এখনো হাঁটা চলা করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আর বন্ধুত্ব সেকেন্ডে পালস প্রায় খরচ। FM haunted by Airtel. হ্যালো রাসেল ভাই, আমি শুভ ফ্রম ইন্ডিয়া। প্রায় কিছুদিন আগে আমি বাংলাদেশ গেছিলাম ঘোরার জন্য। তো ওখানে গিয়ে আমি ভূত এফএমের খুবই একটা বড় ফ্যান। এখন ইন্ডিয়াতে আসার পরে ভূত এফএমের কোনো এপিসোড আমি মিস করি না। আমি নেট থেকে রেকর্ডিং ভার্জন গুলো নামিয়ে রোজ শনিবার শুনি। তো আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা ইন্ডিয়ার মধ্যে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ইন্ডিয়াতেই এখানে আমি একটা দোকানে জব করছি। এখানে কিছুদিন প্রায় 1 মাস যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড হলো।
মানে সে দোকানে প্রায় আসতো, একদিন দুদিন বাদ মানে রেগুলারই আসতো, আমার কাছ থেকে গান নিয়ে যেত। তো কখনো কখনো গান নিত আর কি, মানে যে বলতো যে আজকে গান করে দাও, আমার কাছে পয়সা নিয়ে আমি তোমার কালকে এসে দিয়ে দেবো, এরকম বলতো, আমি দিয়ে দিতাম। প্রায় আসতো, সেটা বেশি ঘনিষ্ঠ হয়ে গেল আমার, মানে একটা ফ্রেন্ডস হলো আর কি আমারও। তো ও আমাদের বাড়িতে যেত, আমি ওদের বাড়িতে যেতাম, এভাবে নয় মার সাথে আমার পরিচয় ছিল। এভাবে কিছুদিন কাটলো। তো একদিন হঠাৎ করে বললো যে শুভদা, আমার কাছে না বেশি টাকা নেই, তুমি আজকে গান বলে দাও আমাকে, আমি কালকে এসে তোমাকে দিয়ে যাবো টাকা। ঠিক আছে। তো ও গানটা নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন দেখলাম ও আসলো না, রাত হয়ে গেল। আমি যেন বসেছিলাম, আমি প্রায় 10টা পর্যন্ত বসে থাকতাম ওর জন্য, বসেছিলাম, কিন্তু আসলো না ও। ওর নামটা বলে দিই, ওর নাম হচ্ছিল শুভদীপ। তো ও আসলো না, আমি ঘরে ফোন করলাম, কি ফোন কেউ উঠাচ্ছে না, ফোন উঠালো না। তাছাড়া আমি ওর নাম্বারে ফোন করলাম, ওর নাম্বার সুইচ অফ। বুঝতে পারলাম না কিছু, কি হলো হঠাৎ করে এরকম গেল। মানে পরের দিন আমি ভাবলাম কি ব্যাপার, আসছে না কেন, ঘরে ফোন করছি কেউ ফোন উঠাচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা। তা সেদিনকে বিকেল বেলায় ও দেখি আসলো, এসে আমাকে টাকাটা দিল। তো আমি ওর মধ্যে যে ভাবটা দেখলাম, একদম ইমোশনালি ভাবছিল ওর মধ্যে, কোনো কথা নেই বার্তা নেই। আমি বললাম কি রে শুভদীপ, কিছু বলেছে কেউ? কিছু বললো না, আমাকে তাকিয়ে রয়েছে, বলে না, কিছুক্ষণ পর বললো না। আমি কি না কিছু তো হয়েছে, তোর বাড়ি যাবি না? বলছে হ্যাঁ যাবো। তো আমি বললাম ঠিক আছে চল, আমি সাইকেলে করে তোকে ছেড়ে দিয়েছি। বললো না আমি চলে যাবো। আমি বললাম না চল। সাইকেলে বসালাম। রাসেল ভাই, আমি একটা জিনিস আমি করতে পারলাম না, যে ওকে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না আমার সাইকেলের পিছনে কেউ বসে আছে। আমি ওকে জোক মারলাম এমনি, বললাম কি রে, খাবার দাবার খাচ্ছিস না নাকি তুই? তোর তো ওজন হাওয়ার থেকে হালকা হয়ে গেছে। কিছু কোনো আনসার দিল না। আগে এমনি আমার সাথে অনেক ফান করতো, অনেক কিছু। দেখলাম সেদিনকে কিছু বললো না আমাকে। ঘরে গেলাম, বেল বাজালাম, দেখি খুলছে না। আমি দরজা ঠকঠক করলাম, খুলছে না। অনেকক্ষণ পরে ওর মা দরজা খুললো কাঁদতে কাঁদতে। আমি বললাম আন্টি কি হলো? তো আমাকে কিছু বলছে না। গিয়ে মানে বাড়ির ভিতরে কি কান্না করতে লাগলো। তো বাড়িতে দেখি ভিড়, সবাই ভিড়, একদম মানে প্রচুর বাড়িতে ভিড়। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে কেউ মারা গেছে আমাদের ঘরে। তো আমি গেলাম, তুমি আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি কি হয়েছে? তো আন্টি সেই কান্না, আমাকে ধরে কান্না করছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলেন আন্টি কি হয়েছে? বলে তোমার শুভদীপ মারা গেছে। আমি না কথাটা শুনে না শক্ত হয়ে গেলাম একদম। কি বলেন মারা গেছে? এই তো এক্ষুনি আমার সাথে সাইকেল করে আসলো, পিছনে ঘুরে দেখি ও আর নেই। ব্যাপারটা আমি কিছুতেই করতে পারলাম না। বলছে ও তোমার দোকানে যায় বলে টাকা নিয়ে আমার কাছ থেকে বেরোলো ঘর থেকে। আমি বললাম আজকে দিতে হবে না, কালকে যাস। কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। সে মানে বোঝাতে পারবো না আপনাকে, এত কান্না করছিল। মা বাবার একটাই সন্তান ছিল। তো যখন আমি দেখলাম ওকে, মানে ডেড বডিটা দেখলাম, তখন আমার বিশ্বাস হলো। তখনও কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম যে ও মারা গেছে। কিন্তু তারপর আমি এদিক ওদিক তাকালাম, কোথাও নেই। তারপরের দিন থেকে আমার সাথে কিছু হয়নি আর এরকম। বাস এ পর্যন্ত ছিল আমার ঘটনা। ধন্যবাদ। শুনছেন রেডিও 40, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM। This track was downloaded from FusionBD.com.